আজকের আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ২ নম্বর স্কুলের অঙ্কগুলো কভার করব। দেখো ২ নম্বর স্কুলের ১-এর দাগের প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু ১ নম্বর করে, ঠিক আছে? দেখো ১-এর ক দাগের যে প্রথম অঙ্কটা, দেখো সৃজিতা দেশলাই কাঠি দিয়ে একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করেছে। ন্যূনতম কটি দেশলাই কাঠি প্রয়োজন হয়েছে? দেখো এখানে প্রত্যেকটা দেখো অর দাগে দেখো একটা দেওয়া আছে, একটা নম্বর দেওয়া আছে, আর দাগে একটা নম্বর দেওয়া আছে, হ্রস্ব ই দীর্ঘ এগুলো সব নম্বর দেওয়া আছে। এর মধ্যে থেকে যে কোনো একটা তোমরা টিক দিয়ে দেবে। দেখো অঙ্কটা আমরা এইভাবে করতে পারি। দেখো বর্গাকার মানে আমরা কি জানি, যার দৈর্ঘ্য এবং প্রস্থ কি সমান। তাহলে যদি এই একটা কাঠি হয়, তাহলে আমরা দেখো পাশাপাশি দেখো এই রকম একটা আমরা কাঠি বসাতে পারি। দেখো আবার এই রকমভাবে একটা কাঠি আমরা বসাতে পারি, আবার দেখো এই রকমভাবে একটা কাঠি বসাতে পারি। তাহলে কি একটা বর্গাকার ক্ষেত্র আঁকতে কটা কাঠির প্রয়োজন হচ্ছে? দেখো এই একটা, দুটো, তিনটে, কি চারটে কাঠি না? তাহলে চারটে কাঠি প্রয়োজন, তাহলে 4টি দেশলাই কাঠি প্রয়োজন। তাহলে কোনটা হবে? দীর্ঘটা হবে। তাহলে কোনটা? তাহলে দেখো এটা হবে। এবারে দেখো খর দেখাটা চলে এসো। 101/10 সমান সমান কত? দেখো এটাকে আমরা যদি দেখো এই রকমভাবে অঙ্কটা যদি আমরা করি, দেখো 101/10 এটাকে যদি আমরা ভাগ করে নিই, তাহলে কি 10টা এপারে থাকবে আর 101টা কি ভিতরে চলে আসবে। তাহলে আমরা যদি দেখো 10 10-এ কত হয়? 100 করতে পারি। তাহলে কি এটাকে যদি আমরা বিয়োগ করি, তাহলে 1 থাকছে, মানে 1 ভাগশেষ থাকছে। আর ভাগফল কত থাকছে? 10 থাকছে। তাহলে ভাগফলটা কোথায় চলে আসবে? পূর্ণ সংখ্যায় চলে আসবে। আর এই যে 1টা ওপরে চলে আসবে, মানে লবে চলে আসবে। এবং যেমন হর, মানে 10টা যেমন হর ছিল তেমন 10-এ চলে আসবে। তাহলে দেখো 10 পূর্ণ 1-এর 10। তাহলে কি অর্ধেকের অপশানটা তাহলে ঠিক। দেখো অর্ধেকের অপশানটা তাহলে ঠিক। এবার দেখো গ দাগে চলে এসো। 2 বিয়োগ 1 প্লাস 1। দেখো এখানে দেখো এই যে 1 প্লাস 1 মানে 1 যোগ 1, এটা দেখো রেখা বন্ধনীর মধ্যে আছে। তাহলে এটাকে আমরা দেখো প্রথমে আমরা এই রেখা বন্ধনীর কাজটা করে নেব। তাহলে 1 যোগ 1 কত হয়? 2। তাহলে দেখো 2 বিয়োগ যদি 2 হয় তাহলে কত হচ্ছে? তাহলে 2 বিয়োগ 2 হলে তাহলে 0 হবে। তাহলে কোনটা হবে? দেখো ওয়ারটা হচ্ছে নিশ্চয়ই। এবার ঘরটা চলে এসে দেখো 7/1000। দেখো একক, দশক, শতক, হাজার, 1000। তাহলে এর মানটা কত? তাহলে এর মানটা হবে দেখো, তাহলে আমরা কি এইটা সমান সমান দেখো এই রকমভাবে আমরা একটা ভগ্নাংশে নিয়ে আসতে পারি। এবারে আমরা যদি ভগ্নাংশে নিয়ে আসি, দেখো এই নিচে কটা শূন্য আছে? দেখো একের পরে কটা শূন্য আছে? 1 2 3, তাহলে 3টে শূন্য আছে। এই 7কে ধরে নিয়ে আমরা দেখো এই 3টে শূন্য দশমিকের পরে বসাবো। তাহলে কি এই একটার জন্য আমরা একটা দশমিক নেব, এবং এই 3টে শূন্যর জন্য আমরা 3টে পরপর সংখ্যা নেব এই 7কে ধরে নিয়ে। ঠিক আছে? তাহলে এই দিকে আমাদের যেহেতু ফাঁকা থাকবে, তাহলে এদিকে আমাদের একটা শূন্য বসিয়ে দেবো, এটা নিয়ম। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? তাহলে এই একটার জন্য আমরা এদিকে একটা দশমিক নেব, এবং এই যেহেতু একের পরে 3টে শূন্য আছে, মানে দশমিকের পরে 3টে সংখ্যা নেব এই 7কে ধরে নিয়ে। ঠিক আছে? এবার চলে এসে দেখো উমরটা চলে এসো। প্রদত্ত কোনটি সঠিক নয়? তাহলে দেখো এইটা কি সঠিক? দেখো এটা কি সঠিক? আমাদের এর মধ্যে থেকে দেখো কোনটা সঠিক নয় আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এটা সঠিক। দেখো এইটা কি এইটা নিশ্চয়ই বড়, তাহলে এটা সঠিক। দেখো 8টা দেখো এদিকে একটা পূর্ণ সংখ্যা আছে, মানে দশমিকের এইদিকে একটা পূর্ণ সংখ্যা আছে, মানে এইটা নিশ্চয়ই বড় হওয়ার কথা। তাহলে এইটা দেখো ছোট করে দিয়েছে, মানে কি এইটা বড় করে দিয়েছে, মানে এইদিকে মানে কি এইটা বড় করে দিয়েছে। তাহলে আমাদের হিসেব মতন এইটা বড় হওয়ার কথা। তাহলে কি এইটা সঠিক নয়? হ্যাঁ, তাহলে আমাদের কোনটা সঠিক নয় সেটা দাগ দিতে বলেছে। তাহলে আমাদের এই অপশানটাই হবে। এবার তোমরা 2-এর ক দাগে চলে এসো। দেখো 7/9 ও 1/2 এর মধ্যে কোনটি বড়? দেখো 2-এর ক দাগের অঙ্কটা দেখো। 2-এর ক দাগের অঙ্কটা দেখো 7/9 আর 1/2, তাই তো? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কোনটা বড় কোনটা ছোট করার জন্য কি এর যে এই দেখো এই ভগ্নাংশের যে হরগুলো আছে, এই হরগুলোকে আমাদের এক করতে হবে। তা দেখো এর 9 আছে, এর 2 আছে, তার মানে কি এর সঙ্গে আমরা 2 গুণ করে দেবো আর এর সঙ্গে 9 গুণ করে দেবো। দেখো 7/9 সমান সমান কি 2 করেছি। তাহলে এই কি এর কি হরের 2 আছে, তার মানে কি 2 করতে হবে। তাহলে এখানে যদি আমরা 2 নিই, তাহলে কি ওপরেও আমাদের 2 গুণ করতে হবে। ঠিক আছে? তা দেখো 7 2 14, আর 9 দিয়ে কত হলো? 18। এক্ষেত্রেও দেখো 1/2 গুণ গুণ দিয়ে আমরা কি করব? দেখো এই 9টাকে আমরা এখানে নিয়ে আসবো। তাহলে কত হলো? 2 9 কত হলো? 18, এবং এখানেও আমরা 9 গুণ করে দেবো। 1 9 9।
দেখো এখানেও 18 হলো, এখানেও 18 হলো। আমাদের আলটিমেটলি হরগুলোকে আমাদের একই সংখ্যায় নিয়ে আসতে হবে। তাহলে দেখো কোনটা বড় হচ্ছে, দেখো 14/18 এবং 9/18। তাহলে কোনটা বড় হচ্ছে? নিশ্চয়ই এইটা বড় হচ্ছে। তাহলে এইটা বড় হওয়া মানে কি? এইটা বড় হওয়া। তাহলে দেখো 7/9 আর 1/2। তাহলে কোন দিকে হাঁ দেবো? তাহলে যেদিকে বড় সেদিকে হাঁ দেবো। তাহলে এইদিকে হাঁ দিলাম, ঠিক আছে। এবার দেখো 2-এর খত দেখে দেখো 208.48 টাকা বিয়োগ 56.20 টাকা, ঠিক আছে। তাহলে এটা আমরা যদি বিয়োগ করি তাহলে কত পাবো দেখো। তাহলে দেখো আমরা প্রথমে এই সংখ্যাটা বসিয়ে নেব, নিয়ে তারপরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দশমিকের জায়গায় শুধু দশমিকটা দিয়ে তারপর বাকি সংখ্যাগুলো যেমন যায় তেমন বসিয়ে দেবো। এবার দেখো এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো 8 লাগছে। আচ্ছা 2 আছে, কত দিলে 4 হবে, তাহলে 2 দশমিকের জায়গায় দশমিকটা লাগাবো। তাহলে এই যে দশমিকের বিয়োগটা করতে গেলে আমাদের দশমিকটাকে আগে মেনটেন করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো এবার দেখো 6 আছে, কত দিলে 8 মিলবে, তার 2। আচ্ছা দেখো 5 আছে, কত দিলে 10-এর শূন্য মিলবে, তার 5, হাতে থেকে 1, তাহলে 1 একে 2, তাহলে 1। তাহলে কোনটা হলো? এইটা। তাহলে 152.28, ঠিক আছে, এটা উত্তর। এবার দেখো এবারে আমরা গড় দাগের অঙ্কটা করব। দেখো দুটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা আঁকা যায়। তা দেখো আমরা এই একটা যদি বিন্দু নিই, তাহলে দেখো এ আর বি বিন্দু দিয়ে তাহলে দেখো একটা সরল রেখা আঁকা যায়। তাহলে কি একটি সরল রেখা আঁকা যায়। এবার দেখো ঘর দাগে দেখো 8-এর বর্গ কত? 8 গুণিতক 8 যে সমান সমান 8 8 কত? 64। এবার দেখো এবার আমরা উমর দাগের অঙ্কটা করব। 850 পয়সা সমান সমান কত টাকা। তাহলে যেহেতু পয়সা থেকে আমরা টাকায় কনভার্ট করছি, তাহলে কি করব? 100 দিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো, ঠিক আছে। দেখো 850 100 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো 108-এ কত হয়? 800 হয়। তাহলে আমাদের এখানে কত লাভছে? 50 লাভছে। তাহলে এই যে যে 8 টাকাটা, তাহলে এটা কি হলো? এটা হলো ভাগফল। তাহলে ভাগফলটা টাকা এবং ভাগ শেষটা কি হলো? দেখো পয়সা হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 850 পয়সা সমান সমান 8 টাকা 50 পয়সা। তাহলে যেহেতু দেখো আমাদের এখানে দেখো পয়সায় কিন্তু কনভার্ট করতে বলেনি, দেখো এখানে টাকায় কনভার্ট করতে বলেছে। তাহলে আমরা এটাকে এই রকমভাবে লিখতে পারি যে 8 টাকা 50 পয়সা সমান সমান 8.50 টাকা, ঠিক আছে। এইটা আমরা এইরকমভাবে লিখবো, ঠিক আছে, এরকমভাবে লিখে দেবে। এবার দেখো চর দাগের অঙ্কটা দেখো, উপযুক্ত সংখ্যা দ্বারা শূন্যস্থান পূরণ করো। 21/27 সমান সমান 28 শূন্যস্থান সমান সমান শূন্যস্থান 54। তাহলে দেখো আমরা দেখো 3 সাথে 21 পেয়েছি, আবার দেখো 3 9 27 পেয়েছি। এবারে দেখো 4 সাথে কত? 28 পাচ্ছি, 4 9 কত পাচ্ছি? শূন্যস্থান, এই শূন্যস্থানে কত পাচ্ছি? 36 পাচ্ছি। এবার দেখো সমান সমানে দেখো 6 9 কত পাচ্ছি? 54 পাচ্ছি। আবার দেখো 7 9 কত পাচ্ছি? 63 পাচ্ছি। তাহলে শূন্যস্থানের মধ্যে 63 পাচ্ছি, ঠিক আছে। তোমরা অঙ্কটা এরকমভাবে করবে। এবার দেখো 3-এর কর দেখে দেখো সরল করো। দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের 1 নম্বর স্কুলে ছিল, ঠিক আছে। তোমরা 1 নম্বর স্কুল থেকে অঙ্কটাকে দেখে নেবে, ঠিক আছে। 1 নম্বর স্কুলে অঙ্কটা ছিল। তারপরেও তোমরা দেখো অঙ্কটা আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট তোমরা একবার দেখে নাও। এর আগের যে ভিডিওটা আছে তোমরা সেখান থেকেও গিয়েও এই অঙ্কটাকে দেখে নিতে পারো। এবার দেখো 3-এর খত দেখে অঙ্কটা দেখো, একটি আয়তকার জমির ক্ষেত্রফল 120 বর্গমিটার, দৈর্ঘ্য 12 মিটার হলে প্রস্থ কত হবে। দেখো আয়তকার জমির ক্ষেত্রফল সমান সমান 120 বর্গমিটার, তাই তো, এটা আমাদের বইয়ে দেওয়া আছে। এবার দেখো আয়তকার জমির দৈর্ঘ্য কত? 12 মিটার, তাই তো। দেখো এবার দেখো প্রস্থ, দেখো প্রস্থ সমান সমান কি? ক্ষেত্রফল ভাজিত কি? দৈর্ঘ্য, যেটা আমি একটু আগে বললাম। সমান সমান দিয়ে কি করবে? দেখো ক্ষেত্রফল মানে কি? 120 বর্গমিটার, আর ভাগ দিয়ে দৈর্ঘ্য মানে কি? 12 মিটার। তাহলে এটাকে তুমি যদি ভাগ করে দাও তাহলে কত হবে? 10 মিটার, ঠিক আছে। এবার দেখো এবার আমরা গড় দাগের অঙ্কটা করব। স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি। দেখো এখানে কি আছে দেখো 207 মানে 207.202। দেখো আমরা গড় দাগের অঙ্কটা এইভাবে করব। দেখো গড় দাগের অঙ্কটা আমরা এইভাবে করতে পারি 207.02। তাহলে এটাকে যদি আমরা এইভাবে বিস্তার করি, দেখো 200 প্লাস 7 প্লাস কী আছে দেখো 0 2। তাহলে আমরা যদি 2টাকে ওপরে তুলে নিই
তাহলে এই দেখো এই দশমিকের জন্য আমরা একটা 1 দেবো এবং দশমিকের পরে যে কটা সংখ্যা আছে তার জন্য সে কটা শূন্য দেবো। তাহলে দুটো শূন্য দিলাম। এবার দেখো এটাকে আমরা কথায় যদি লিখে নিই, দেখো 2.7 আর কি 0.02। তা দেখো 0.02, ঠিক আছে, তা 0.02। দেখো এবার আমরা ঘর দেখার অঙ্কটা করব। ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো। একটি সারিতে 11 জন সৈন্য দাঁড়িয়েছে। ক্যাম্পে মোট সৈন্য সংখ্যা কত? তা দেখো এখানে বর্গাকারে সাজানো হয়েছে। বর্গাকারে মানে কি, মানে যেমন দৈর্ঘ্য তেমন প্রস্থ, মানে কি একটি সারিতে যদি 11 জন হয় তাহলে সে প্রত্যেকটা সারিতে তাহলে কি কতজন করে 11 জন করে দাঁড়িয়েছে। তা দেখো এখানে আমরা লিখবো, দেখো বর্গাকারে মোট সৈন্য সংখ্যা কত, বর্গাকারে মোট সৈন্য সংখ্যা দাঁড়িয়েছে। তা দেখো 11 × 11 জন সমান সমান 121 জন, ঠিক আছে। তা দেখো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমার যদি বর্গাকার হয় তাহলে প্রত্যেকটা মানে সারিতে, ধরো এখানে প্রত্যেকটা সারিতে 11 জন করে দাঁড়িয়েছে। আর এইরকম সারি কটা আছে, এরকম সারি আছে 11টি, ঠিক আছে। তাহলে কি 11 × 11 সমান সমান 121 জন, ঠিক আছে। এবার দেখো দেখো প্রদত্ত চিত্রে কতগুলি নাম দেয়া সরলরেখাংশ আছে। তা দেখো তোমরা দেখো এইরকম একটা অঙ্ক তোমরা এর আগেও 1 নম্বর স্কুলে তোমরা করেছিলে। আর দেখো তোমরা যদি এখান থেকে দেখো এ বি একটা, বি সি একটা, সি ডি একটা, ডি ই একটা, ই এফ একটা এবং এফ এ একটা। তা দেখো এ বি একটা সরলরেখাংশ, বি সি একটা সরলরেখাংশ, সি ডি একটা সরলরেখাংশ, ডি ই একটা সরলরেখাংশ, ই এফ একটা সরলরেখাংশ এবং এফ এ একটা সরলরেখাংশ, ঠিক আছে। তোমরা এইরকমভাবে লিখবে। এবার দেখো 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কের প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 3 নম্বর করে, ঠিক আছে। দেখো 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর কর যে অঙ্কটা আছে, 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় এবং 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে একটা আমাদের উত্তর বের করতে হবে, এবং জল ও কাদার ওপরে মোট কত মিটার বাঁশ আছে, ঠিক আছে। তাহলে আমাদের আরও একটা উত্তর বের করতে হবে। তাহলে আমাদের মোট দুটো উত্তর বের করতে হবে। তাহলে দেখো জল ও কাদায় মোট কতটা বাঁশ ডুবে আছে এবং জল ও কাদার ওপরে কতটা বাঁশ জেগে আছে বা আছে সেটা আমাদের বের করতে হবে। তা দেখো 4 কর দেখে দেখো, জল ও কাদায় মোট বাঁশটি ডুবে আছে কত, 4.2 যোগ 3.01 মিটার, তাহলে সমান সমান 7.21 মিটার। এই একটা আমাদের উত্তর হলো। এবার দেখো জল ও কাদার ওপরে বাঁশটি আছে কত, তা দেখো 14.09 বিয়োগ, তাহলে মোট এই বাঁশটা তো আমাদের ছিল, তো তার 14.09 বিয়োগ এইটাকে আমরা বিয়োগ করে দেবো। দেখো 7.21 মিটার, তাহলে এটা বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 6.88 মিটার, ঠিক আছে। জল ও কাদার ওপরে বাঁশটি তাহলে আছে কত, 6.88 মিটার। এটা একটা উত্তর। দেখো এবার 4 খত দেখার অঙ্কটা দেখো। শিবু ও রামু প্রথম দিনে বাগানের যথাক্রমে 8/9 অংশ ও 1/18 অংশ পরিষ্কার করেছে। পরের দিন পলি ও মিলি যথাক্রমে 11/24 অংশ ও 1/6 অংশ পরিষ্কার করেছে। শিবু ও রামু প্রথম দিনে পরের দিনের থেকে কত বেশি কাজ করেছে আমাদের হিসেব করে বের করতে হবে। দেখো এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো খত দাগের অঙ্কটা দেখো আমরা এইভাবে করব। দেখো 4 খত দাগে দেখো শিবু ও রামু প্রথম দিন কাজ করেছে কত, মোট প্রথম দিন কাজ করেছে 8/9 প্লাস 1/18 অংশ। তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশে যদি যোগ করি, দেখো তাহলে দেখো 9 এবং 18 লসাগু করলে কত পাচ্ছি, 18 পাচ্ছি। তাহলে 9 18-এর মধ্যে কতবার যায়, দুবার যায়। তাহলে 2 গুণিতক 8, দেখো 18 18-এর মধ্যে কতবার যায়, একবার যায়। তাহলে 1 গুণিতক 1, ঠিক আছে। দেখো এটা কত পাচ্ছি, তাহলে 16, 1 গুণ করলে 1 পাচ্ছি। এবার 18 বসে যাচ্ছে, মাঝখানে প্লাস চলে আসতেছে। এবার দেখো 17/18, ঠিক আছে। এটাকে আমরা যোগ করলে 17/18 হচ্ছে অংশ, মানে প্রথম দিন কাজ করেছে। এবার দেখো পলি ও মিলি পরের দিন মোট কাজ করেছে কত, দেখো 11/24 প্লাস 1/6 অংশ। এটাকে আমরা ভগ্নাংশে যোগ করে নিয়ে কত পেয়েছি, দেখো 5/8 অংশ। এবার দেখো অতএব দিয়ে দেখো শিবু ও রামু
প্রথম দিনে পরের দিনের থেকে বেশি কাজ করেছে, তাহলে কত বেশি কাজ করেছে দেখো, দেখো দেখো 17-র 18 বিয়োগ 5-এর 8, তা দেখো প্রথম দিন কাজ করেছে 17-র 18 এবং তারপরে পলি ও মিলি কাজ করেছে করেছে কত দেখো 5-এর 8, তাহলে এটাকে আমরা যদি বিয়োগ করে দিই 17-র বাই 18 থেকে তাহলে কত পাচ্ছি দেখো, এটাকে যদি আমরা ভগ্নাংশে বিয়োগ করি তাহলে দেখো 23/72 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এত অংশ আমরা পাচ্ছি। তাহলে শিবু ও রামু প্রথম দিনে পরের দিনের থেকে বেশি কাজ করেছে কত অংশ, 23/72 অংশ। তোমরা অঙ্কটা আর একবার ভালো করে দেখে নাও, দেখে নিলে অঙ্কটা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এবার দেখো আমরা গড় দাগের অঙ্কটা করব। দেখো একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? তা দেখো গড়টা আমরা এইভাবে করব। দেখো আয়তকার পার্কের দৈর্ঘ্য কত, 25 মিটার, আয়তকার পার্কের প্রস্থ কত, 15 মিটার, তাহলে পরিসীমা কত হচ্ছে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য কত আছে 25, প্রস্থ কত আছে 15, তাহলে কি 25 + 15 মিটার। তা দেখো এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি 40 পাচ্ছি, তাহলে 2 গুণিতক 40 মিটার সমান সমান 80 মিটার। এবার দেখো প্রত্যেক ধারে আমাদের কি বলেছে 2 মিটার করে বাড়ানো হয়েছে, তাই তো। তা দেখো এখন নতুন দৈর্ঘ্য কত, তাহলে 25 যোগ 2 আর প্রস্থ কত 15 যোগ 2। যা দেখো আগে তো 25 ছিল, 2 বাড়ানো হয়েছে, প্রস্থও তাই 15 ছিল, 2 বাড়ানো হয়েছে, তাহলে কত হচ্ছে দেখো 27 মিটার, এবং প্রস্থ যদি 2 মিটার করে বাড়ানো হয় তাহলে কত হচ্ছে 17 মিটার। এবার দেখো পরিসীমা কত, দেখো পরিসীমা মানে কি 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য মানে কত 27 এবং প্রস্থ মানে কত 17 মিটার। এবার দেখো এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি 44 পাচ্ছি, তাহলে 2 গুণিতক 40 মিটার সমান সমান 8 মিটার, 88 মিটার। ঠিক আছে, দেখো এটাই আমাদের উত্তর। এবারে দেখো ঘর দেখার অঙ্কটা দেখো, রবি 50.30 মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল। টুকরো দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও 11.30 মিটার। রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো ও কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল? ঠিক আছে, দেখো এই অঙ্কটা দেখো, দেখো ঘর দেখার অঙ্কটা দেখো আমরা এইভাবে করতে পারি। দেখো মোট ফিতে দৈর্ঘ্য কত 50.30 মিটার, তাহলে রবি মোট ফিতে কাটলো কত, একবার কেটেছে 10.20 এবং আরও একবার কেটেছে 11.30 মিটার, তাহলে মোট কত হচ্ছে, যোগ করলে মোট কত হচ্ছে 21.50 মিটার। তাহলে অতএব ফিতে পড়ে রইল কত, তাহলে মোট ছিল কত 50.30 আর দুবার কেটে নিয়েছে, তাহলে কি 21.50 মিটার কেটে নিয়েছে, তাহলে এটাকে যদি আমরা মোট থেকে বিয়োগ করে দিই তাহলে থাকছে কত 28.80 মিটার। ঠিক আছে, দেখো আজকের আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুলের এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কভার করলাম। এর আগের স্কুলের অঙ্কগুলো পেতে ডেসক্রিপশান থেকে প্লেলিস্টে গিয়ে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। আর এই অঙ্কগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশানে আমাকে জানাবে, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, ওকে, চলো বাই, পরে আবার দেখা হবে।